বাঁশবেরিয়া, সবাই তোমাদের ক্যামেরা অন করো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? সবাই তোমাদের ক্যামেরা অন করো।
টিপু, সবাই ক্যামেরা অন করো তোমরা। নবাবগঞ্জ। হ্যাঁ হ্যাঁ। হুম, ঠিক। তো আগের দিন আমরা যে কোনো সার্কুলার বা যে কোনো বদ্ধ ক্ষেত্রের জন্য বার করছিলাম। আর প্রথমে ঋজু পরিবাহীর জন্য বার করেছিলাম। ঋজু কিন্তু খুব দীর্ঘ। আর তারপরে বার করলাম একটা তোমার সার্কুলার রিং এর জন্য, সেক্ষেত্রে কত হবে। আর তোমার তারপরে বার করলাম একটা আহ, তোমার স্কোয়ারের জন্য, বর্গক্ষেত্র। এখন আমাকে বলো যে তোমাদের আগের দিনের চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ সম্পর্কে যা বলেছি, সেগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? শিবপুর। বাকিরা সবাই ক্যামেরা অন করো। সবাই ক্যামেরা অন করো। ঠিক আছে, আমি ধরে নিলাম তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে। আজকে তাহলে আমি কিছু প্রবলেম করছি দেবো। তোমার আহ, এই যে কোনো পরিবাহী তারের জন্য তাহলে মেইন কনসেপ্ট এখানে কি, যে কোনো পরিবাহী তার হোক, সেক্ষেত্রে তোমার চৌম্বক ক্ষেত্রের তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্রটা, সেই চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ একটা নির্দিষ্ট বিন্দুতে কোনো রেফারেন্স অর্থাৎ কোনো বিন্দু সাপেক্ষে আমরা মানে মাপতে পারি, থিওরিটিক্যালি বারও করতে পারি। তোমরা সেটা বুঝতে পেরেছো? ঠিক আছে। এইবার আমরা কিছু প্রবলেম সলিউশন করলে, যেরকম আগে করতাম। ও, দুবাই প্রবাহ। হ্যাঁ, শোনো, কিছু বেসিক বেসিক প্রবলেম তোমাদের করতে হবে। যেমন একটা ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে বার করো তো। একটা ত্রিভুজ যদি হয়, কোনো বেসিক অঙ্ক, একটা ত্রিভুজ যদি হয় তার তার মধ্যমা বা মধ্যবিন্দু দিয়ে কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র যাবে, যদি এখান থেকে আই কারেন্ট প্রবাহ হয়। প্রবলেমটা বুঝতে পেরেছো তো? হুম। একটা ত্রিভুজ আছে, তার মধ্যমা এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আই কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়, তাহলে এর মধ্যমাতে কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। বার করো।
টিপুর, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? বার করো। তোমাদের বৃত্তের ক্ষেত্রে আগের দিন করে আগের দিন বৃত্তের ক্ষেত্রে করে দিয়েছিলাম তো, হ্যাঁ। নতুন বৃত্তটা দেখা। না না না। আচ্ছা আচ্ছা, দাও। প্রবলেমটা শুরু করার আগে আমি এটা দেখি। শিবু, তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। হুম। তো তোমরা দেখো, বৃত্তাকার যদি কোনো তড়িৎবাহী তার হয়, ঠিক আছে, সে তুমি যেমন ভাবে আঁকো না কেন, যদি এই তলের পরে হয়, ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বলো তো, যে আমি যদি এই পোর্শনের তারটা নিই, হ্যাঁ, আর এই অক্ষ বরাবর, অক্ষ বলতে এই তল যেটা আছে, এই তল বরাবর এই বিন্দু থেকে এই বিন্দু, ধরো এখান থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে, আমি এটাকে এক্স অ্যাক্সিস, মানে এক্স দূরত্ব ধরে নিচ্ছি। এর যে মানে ত্রিভুজের যে মানে বৃত্তের যে কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে দূরত্ব এক্স যদি ধরে নিই, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর হবে? আর যদি এই দৈর্ঘ্যটা খুব কম হয়, ডিএল হয়, কারেন্ট যদি তোমার আহ আই প্রবাহিত হয়, তাহলে কত হবে বলো? বলো, এক্স বিন্দুতে এই এই এইটুখানি অংশের জন্য, এখান থেকে তো আই কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এইটুখানি দৈর্ঘ্যের জন্য এই বিন্দুতে কত পরিমাণ তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে? তার মান আর অভিমুখ কত হবে? বলো একটু। টিপুর, বলো। দেখো, আমি তো প্রথম দিন দেখালাম, এই বিন্দু, এইটুখানি দৈর্ঘ্যের জন্য যদি যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, একদম ফার্স্ট ক্লাস, আমরা তোমার বায়সাভার্টের ল থেকে কি জানি, এই বিন্দু থেকে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তার মান, ঠিক আছে, তার মান কি হবে এই বিন্দুতে? ঠিক আছে, তার অভিমুখ কোন দিকে হবে? এই বিন্দু থেকে ডিরেক্ট এই বরাবর, হ্যাঁ? স্যার টিভি যেটা একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি তো সে জিজ্ঞেস করছি তো। স্যার টিভির মানটা হবে টিভি যেটা একটু মিউ নট বাই 4 পাই ইন্টু আই ইন্টু ডেল এল ডিএল। হ্যাঁ। তো এই সরি সাইন থিটা বাই আর স্কয়ার। সাইন থিটা বাই আর স্কয়ার, ঠিক। তো ডিবি সমান সমান 1/4 পাই এপসাইলন নট, তোমার কি আসবে, ওই অংশের দৈর্ঘ্য কতটা, তারপরে নিচে বাই আর স্কোয়ার, আর উপরে সাইন থিটা, যে কোণটা, সেই কোণটা কোন দিকে হবে, সেই কোণটা কিসের সাথে হবে বলো দেখি?
কোনটা কার সাথে হবে? এই যে সাইন থিটা বললে, সেই সাইন থিটা কোনটা কোন কার সাথে? প্রথম দিন প্রথম দিনের ছবি অনুযায়ী তোমার যদি কোনো এই অংশের দৈর্ঘ্য হয়, সেখান থেকে যে লম্ব দৈর্ঘ্য, ঠিক আছে, তার সাথে যে কোণ হবে সেটা হবে হবে তোমার সাইন থিটা, তাই তো? ডিএল এর যে বরাবর দৈর্ঘ্য হবে, ভালো করে বোঝো, ডিএল এর যেটা দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে কারেন্টের, মানে যেই সেই বরাবরই কারেন্ট যাচ্ছে না, সেই দিক বরাবর। আর এইটা হচ্ছে আর, ঠিক আছে? ডিএল ক্রস আর, এটা হচ্ছে তোমার হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তা এইখানে কোন অ্যাঙ্গেলটা হবে? এটা হচ্ছে আর ক্যাপ, এই বরাবরই গিয়েছে, আর ডিএলটা হচ্ছে এই বরাবর। তাহলে এদের মধ্যে কোন কোনটা হবে তাহলে? ডিএলটা ধরো এই যে প্লেন আছে, এই প্লেনের এই বরাবর, এই প্লেনের ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই প্লেন বরাবরই তোমার ডিএল রয়েছে, ঠিক আছে? আর তোমার ছবিটা ভালো করে এখানে আঁকা যাচ্ছে না। আর এইটা হচ্ছে ধরো আর, ঠিক আছে? এই যে কোণটা হবে সেটা হচ্ছে মানে তোমার সেই কোণ, এই যে কোণ বলতে তোমার এই প্লেনে একটা আছে ডিএল, আর এই দিক বরাবর, ঠিক আছে, এই দুটোর মধ্যবর্তী কোণটা হচ্ছে হলো সাইন থিটা হচ্ছে সব, ঠিক আছে? কারণ ক্রস প্রোডাক্ট তো তোমরা তো জানো, ঠিক আছে? যাই হোক, এটা নিয়ে আর বেশি জল গলা করে লাভ নেই, ঠিক আছে? এবার দেখো, তাহলে প্রথমত মান কি হবে এই বিন্দু থেকে, আহ তোমার এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু বরাবর যে সরলরেখা হবে সেই বরাবর তোমার হলো চৌম্বক ক্ষেত্র এইদিকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এখন তোমরা আহ ভেক্টর উপাংশ বিভাজনে করেছিলে যে এটাকে দুটো মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে, যদি আমি এবার এক্স ওয়াই কোঅর্ডিনেট দিলে সবচেয়ে বেশি ভালো হবে, ঠিক আছে? তাহলে আমি এইটার নাম এক্স না দিয়ে এটাকে জেড দিই, ঠিক আছে? আর এই অ্যাক্সিস দুটোকে এক্স ওয়াই দিই নাম। তাহলে এই যে ডিরেকশনটা হবে সেটা হচ্ছে জেড ডিরেকশন, জেড ক্যাপ ডিরেকশন বা কে ক্যাপ ডিরেকশন বরাবর হবে, ঠিক আছে? আর এই যে ভেক্টরের ডিরেকশন হবে সেটা সবসময় কোন দিক বরাবর হবে? আই জি কে বরাবর হবে, ঠিক আছে? সবসময় মান আর অভিমুখ, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি তো সবসময় এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে পুরো জিনিসটা বুঝতে পারলে এটাকে আরো সংক্ষেপে লেখা যায়, আচ্ছা এখানে আই হবে, তাহলে এটাকে সংক্ষেপে লেখা যায় তোমার মানে ভেক্টর ফর্মে, এটা হচ্ছে 4 পাই বাই এপসাইলন নট, এটা হচ্ছে ডিবি, ক্ষুদ্র পরিমাণ যে চৌম্বক ক্ষেত্র ওই বিন্দুতে তৈরি হবে, সেটা সমান সমান ডিএল ক্রস আর, ঠিক আছে? ডিএল ক্রস আর, ভেক্টর না, এটা ক্যাপ লিখলে তোমাদের সুবিধা, বুঝতে সুবিধা হবে, আর ক্যাপ বাই আর স্কোয়ার, ঠিক আছে? এইবার উম, দেখো, এইবার হচ্ছে যে তোমার একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে জিওমেট্রি। দেখো, যেহেতু দিক আছে, হ্যাঁ, যে কোনো ভেক্টরের দিকের ক্ষেত্রে সুবিধা কি হয়, কেন হয়, দেখো ভালো করে। এবার এই বরাবর যদি আমি ঘুরতে থাকি না, এই বরাবর, এই যে পুরোটা বরাবর, এই রিম বরাবর যদি ঘুরতে থাকি, ঠিক আছে, এই ভেক্টরটা, ঠিক আছে, এই ভেক্টরটার কথা বলছি, এটাকে যদি সোজাভাবে দেখো, এটা সব সময় বিভিন্ন দিকে ছড়িয়ে থাকবে, ঠিক আছে? এদিকে 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 এদিকে। এবার বলো, যদি আহ মানে এখানে যে কটা বিন্দু আছে, ইনফাইনাইট খানা বিন্দু হতে পারে, তাহলে ইনফাইনাইট খানা দিক হতে পারে, সবগুলোকে যোগ করলে তাহলে কত হবে? জিরো হয়ে যাবে, ঠিক আছে? এগুলো সব কটার যোগফল জিরো হয়ে যাবে, এগুলো সব যত ভেক্টর গুলো সাম করবে এই প্লেনে, এই যে প্লেনটা হবে, এই প্লেনে সব কটা ভেক্টর যোগ করলে জিরো হয়ে যাবে। শুধুমাত্র তাহলে কোন দিকে স্ট্রেনটা বাড়াতে থাকবে, এই দিকে ভেক্টর গুলো যোগ হতে থাকবে। আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে এই ডিএল গুলোকে যোগ করতে করতে যেতে হবে। যোগ করতে গেলে এইখানে যে ভেক্টরটা আছে সেটা হলো সবসময় যে প্যারালাল, তো তোমরা ভেক্টরের ক্ষেত্রে পড়েছিল যে প্যারালাল যদি হয় সেগুলো যোগ হবে। তাহলে আমি ডিবি কে তোমার ডিবি কে সংক্ষেপে লিখে দিতে পারি, মানে যদি মানটা দেখি, ঠিক আছে, মানটা তাহলে কি হবে শুধুমাত্র ওই প্লেনের জন্য। আর আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে কোণটা, এই কোণটা, আর এই যে এই দুটোর মধ্যে যে কোণ, আর এই দুটোর মধ্যে যে কোণ সবসময় একই হবে, ঠিক আছে? থিটা, বুঝলি?
তাহলে আমি এর উপাংশ বিভাজনে এই যে উপরের অংশটা আছে, তাহলে সেই ভেক্টরটা নিয়ে নিলে শুরু হয়ে যাবে। ঠিক আছে, মানে বুঝতে পেরেছো আমি কি বলছি? আমার এই কম্পোনেন্টটা নিয়ে কোনো লাভ নেই, এটা নেওয়াই লাগবে না। এই কম্পোনেন্টটা নেওয়া লাগবে না, জাস্ট উপরে কম্পোনেন্টটা নিলেই হবে। ঠিক আছে? একটু বুঝো, আর যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তোমরা ডিরেক্ট জিজ্ঞেস করবে, হ্যাঁ? হ্যাঁ। তাহলে যদি তাহলে এই ভেক্টরটার জন্য তাহলে আমাদের এই কম্পোনেন্ট গুলো নেওয়া লাগবে না, আমি ছবি থেকে বুঝতে পারি। যা শুধু ওপরে কম্পোনেন্টটা নিতে হবে। ঠিক আছে, ওপরের কম্পোনেন্ট, তার মানে এই যে ভেক্টরে, এটা তো ডিবির ডিরেকশন না, এটা তো ডিবির ডিরেকশন, ডিবির ডিরেকশন কে ক্যাপ বরাবর নিতে হবে সবসময়। তাহলে এই যে এইটা যেটা হবে সেটা হচ্ছে, এটা যদি এই ডিবির এই বরাবর যেটা হবে সেটা হচ্ছে ডিবি কস থিটা। ঠিক আছে, আর ওপরেরটা হবে ডিবি সাইন থিটা। এইটুখানি বুঝতে পেরেছো তোমরা সবাই? ওপরেরটা, আমি এটাকে ডিরেক্ট এই ক্রস প্রোডাক্টটাকে ভেঙে আমি ডিরেক্ট লিখতে পারি। ঠিক আছে, কতগুলো জিনিস বাদ হয়ে গেল, ডিবি আর স্কোয়ার ডিএল সাইন থিটা। ঠিক আছে, বুঝতে পেরেছো তুমি? এইবার দেখো, এবার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আর ভেক্টর, আর সমান সমান এখানে কি লিখতে পারি, আর তো এটা অতিভুজ না, যেহেতু এটা 90 ডিগ্রি ফর্ম করছে, আর এখানে অতিভুজ। আর এই বৃত্তের রেডিয়াস যদি আমি ক্যাপিটাল আর ধরি, ঠিক আছে, মানে এই যে বৃত্তাকার যে পরিবাহী তার আছে, আর এটা যদি জেড ধরি, তাহলে তোমরা জানো আর স্কোয়ার সমান সমান হচ্ছে জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো? এবার আরেকটা সুন্দর জিনিস দেখো, এখান থেকে থিটাটাও বেরিয়ে আসবে। সাইন থিটা সমান সমান কত হবে? সাইন থিটা সমান সমান হবে, যেহেতু আর অতিভুজ আছে আর এখানে লম্ব কোণটা জেড, তাহলে জেড বাই আর। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটাকে আবার ভেঙে লিখতে পারি I/4 পাই এপসাইলন নট, হ্যাঁ, ডিএল সাইন থিটার জায়গায় শুধু জেড বাই আর কিউব লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে ওইটুখানি অংশের জন্য, শুধুমাত্র এই ডিএল টুকুর জন্য কিন্তু, হ্যাঁ, এই যে ছোট্ট পোর্শন যেটা আছে, ঠিক আছে? এইবার এই ডিএল সমান সমান তাহলে কি দাঁড়ালো, I/4 পাই এপসাইলন নট। ঠিক আছে, জেড ডিএল আর কিউবের জায়গায় আমরা কি লিখতে পারি, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, আর ওপরে কত লিখবো, 3/2। কেন বুঝতে পেরেছো? এখানে আর স্কোয়ার আছে, এই পাশে গেলে এটা √ওভার হয়ে যাবে, আর যেহেতু কিউব আছে তাই জন্য এটা লিখতে হবে না। ঠিক আছে, শিবপুর কোনো প্রশ্ন? বুঝতে পারছো তো তোমরা সবাই? শিবপুর? স্যার বুঝে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাস্ট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ডিএল। এবার দেখো, ডিএল তো শুধু এই ডিএল, দেখো আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম এটাকে বলা হয় লাইন। ঠিক আছে, লাইন, প্রথম দিন হোক বা যাই হোক, মানে বলতে গিয়ে বলেছি এটাকে লাইন বলা হয়। ঠিক আছে, লাইনটাকে তুমি যেরকম ভাবে খুশি পিছিয়ে লেখো না কেন, যেরকম ভাবে হোক না কেন, সেটা বদ্ধ হলে বিভিন্ন রকম শেপ হতে পারে। এই লাইনটাকে আমি এরকম করে শেপ করতে পারি, হতে পারে না? একটা দড়ি না, একটা দড়িকে বিভিন্ন রকম ভাবে পেঁচানো যেতে পারে না, এইভাবে ঘোরাতে পারি, ওইভাবে ঘোরাতে পারি, বিভিন্ন রকম ভাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে লাইন ইন্টিগ্রাল বলা হয়, তোমরা বড় হয়ে ফিজিক্সে শিখবে। ঠিক আছে, এই লাইন ইন্টিগ্রাল গুলোকে বিভিন্ন রকম কোঅর্ডিনেট সিস্টেমে আবার দেখানো যায়। তো আহ, এই ডিএল সমান সমান তাহলে কি হবে? ঠিক আছে, ডিএলটা হচ্ছে এই বৃত্তের যে পরিধি হবে, সেই বৃত্তের পরিধিটাই ওইটা। শিবপুর বুঝতে পারলে কেন আমি একেবারে ডিরেক্ট এখান থেকে এই সেন্টেন্সটা ইউজ করলাম, কেন এটা বৃত্তের পরিধি হবে? কারণ এই ডিএলটা হচ্ছে এই পুরো যে তোমার পুরো যে লাইনটা আছে, লাইনটা বলতে এই তোমার যে এই বৃত্তটা আছে, ঠিক আছে, এই বৃত্তের পুরোটার দৈর্ঘ্য, বৃত্তের পুরোটার দৈর্ঘ্য কত হবে, পরিধির দৈর্ঘ্য। এই দড়িটাকে যদি তুমি খুলে ধরো বড় করে, এটা মাপলে কত হবে, 2 পাই আর, ক্যাপিটাল আর এর রেডিয়াস। তো আমি এখানে ডিরেক্ট বসিয়ে দেবো এটা, তাহলে কত আসলো দেখো, তোমাদের বইয়ের সাথে মিলে যাবে এটা। বুঝতে পেরেছো তোমরা? সিম্পল ক্যালকুলেশন একদম। জেড 2 পাই আর, জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2। আর একটু ভেঙে যদি ঠিকঠাক করে সাজিয়ে লেখা যায়, সেটা হচ্ছে I/2, I/2 এপসাইলন নট, এখানে 2 পাই, এখানে 4 পাই আছে, এখানে 2 থাকবে, 2 এপসাইলন নট। হ্যাঁ, I/2, আর মিউ 0 আছে, মিউ 0টা বোধহয় বাদ দিয়েছে। মিউ, আহা, ওই জন্য ভুল যাচ্ছে।
তোমরা কি দেখোনি আমি 4 5 লিখে যাচ্ছি? তাহলে তো মিউ নট হবে। মিউ নট, মিউ নট, মিউ নট, মিউ নট, মিউ নট। তো এখানে কি হবে তারপরে? তারপরে শুধুমাত্র আছে হলো কি তোমার জেড ডিরেকশনই আছে। জেড ডিরেকশনই আছে। তার মানে এখানে শুধুমাত্র জেড আর বাই হচ্ছে জেড স্কোয়ার আর স্কোয়ার বাই এর বলতে। ঠিক আছে, আমাকে একটু চেক করতে হবে বোধ হয় ডিরেকশনটা ভুল নেওয়া হয়েছে। এটা থিটা যদি হয়, থিটা যদি থিটা হয়। আচ্ছা 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 আচ্ছা, দেখেছো? এইটার সাথে এটা প্যারালাল তো না? এটার সাথে যদি এটা প্যারালাল হয়, তাহলে এই কোণটা যে কোণে ছেদ করবে, এই কোণটা তো সেটাই হবে। এটার সাথে এটা যেরকম আছে এটাও তো এর সাথে প্যারালালই আছে। এটা থিটা হলে এটা তো তাহলে এই কোণ কম্পোনেন্ট নিয়েছি, সাইন থিটা নিয়েছি। সাইন থিটা হবে এটা। এটাকেও যদি সাইন থিটা বলি, এই কম্পোনেন্ট হচ্ছে তো এখান থেকে যাই হোক এখানে বোধহয় জেডটা ওপরে, আমাকে চেক করতে হবে। যাই হোক এরকমই ফর্মুলা বেরোবে, ঠিক আছে? জেড যদি তুমি জিরো করে দাও, জেড কে যদি তুমি জিরো করে দাও বৃত্তের কেন্দ্রে বরাবর, ঠিক আছে, তুমি দেখতে পাবে সবগুলো জিরো হয়ে যাবে। ঠিক আছে। আর উম, মনে হচ্ছে তুমি দুটো হবে তাহলে, ঠিক আছে। এইটা হচ্ছে হলো কি বৃত্তের যদি জেড ইকুয়াল টু জিরো হলে তো মিলছে। হম, জেড ইকুয়াল টু আর হলে এরকম হয়ে যাচ্ছে। আর এর পরে ডিপেন্ড হবে না, না 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 না, এটা জেড এর পরেও ডিপেন্ডেন্ট হয়। ওপরে পোর্শনে থাকে না বোধ হয়। তাহলে একটু দেখতে হবে, ক্যালকুলেশন ভালো ভুল যেতে পারে। এখানে যে ছবি দেখে মনে হচ্ছে সেটা ঠিক আছে, বইয়ের সাথে একটু মিলছে না। হ্যাঁ, ঠিক আছে শিবপুর, কোনো প্রশ্ন? প্রথমে হচ্ছে মান আর অভিমুখ এই দুটো নিয়ে বেশি মানে ভাববে। এটা হচ্ছে কোন দিক বরাবর যাচ্ছে তোমার, যেখান থেকে উৎস মানে যে পয়েন্টে কারেন্ট প্রবাহ হচ্ছে সেখান থেকে ডিরেক্ট ডিরেক্ট স্ট্রেট লাইন দেখবে যে কোনো বিন্দুতে। সেটা তোমাদের প্রথম দিন থেকে বলছি, সেখান থেকে ওই বিন্দু ডিরেক্ট স্ট্রেট, কারণ এটার মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তো ওই দিক বরাবর হবে, যেখানে ম্যাগনেটিক ফিল্ড হোক না কেন, যদি সামান্য ক্ষুদ্র এখানে তড়িৎ প্রবাহ হয়ে এই পয়েন্টে যদি দেখো, এই দিক বরাবর বেরিয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে মান, এর দিক। আর মানটা হচ্ছে এদের ওই মান এখান থেকে ডিরেক্ট পেয়ে যেতে পারে, যে তোমার ওই কি কি কোয়ান্টিটির উপর নির্ভর করে। একটা হচ্ছে ওই ওই অংশের দৈর্ঘ্যের উপরে, ওদের মধ্যবর্তী দূরত্ব আর, আর হচ্ছে ওদের ওদের মধ্যে কত অ্যাঙ্গেল রয়েছে। ঠিক আছে, স্যার, এই তিনটে। হ্যাঁ বলছি যদি পাক সংখ্যা n হয় তাহলে n দিয়ে মাল্টিপ্লাই করবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি এটা পরের দিন অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের ক্ষেত্রে দেখাবো কি হয়। একদম সিম্পল ভাবে ভাবো, দেখো যদি পাক সংখ্যা n হয়, ধরো এই একটা লুপ আছে আর একটা লুপ পাশ থেকে এঁকেছি, প্রথম দুটোর জন্য ভালো করে বোঝো, তাহলে তিনটের জন্য বুঝতে পারবে। এন এন তারপরে তো বুঝতেই পারবে। ধরো দুটো এরকম তার আছে, ঠিক আছে, দুটো তার পর পর আছে, এটাকে বলা হলো কি ওই একটা জিনিসকে পাক দেওয়া। এবার কি হয়, ধরো এই জিনিসটা এখানে উঠে আসে, এটাকে নেগলিজিবল ধরা হয়। ধরা হয় যে দুটো এরকম তার আছে পেছনে। এবার কি ভালো করে বোঝো, যদি প্রথমটা থেকে আই আই প্রবাহ হয়, তার মানে আই মানে কি, আই সমান সমান হয় হলো কিউ বাই টি, তাই না? কিউ পরিমাণ আধান যাচ্ছে। এবার তুমি ভালো করে ভালো করে ভাবো, আর একটা যদি এরকম তার থাকে তার মধ্যে দিয়েও যদি আই যায়, তাহলে কি হবে?
তার এই যে আই ছিল সেটা তো কিউ পরিমাণ আধান নিয়ে যাচ্ছিল একক সময়ে ধরো t=1 যদি ধরো, আর একটা তার যদি অ্যাড হয় তাহলে ডবল আধার নিয়ে যাবে। তাই এটাকে তুমি যে ওখানে যে আই আছে না, যখনই আই থাকবে সেই আই এর জায়গায় এন আই বসিয়ে দেবে। ঠিক আছে, যতগুলো পাক সংখ্যা হবে। তো এটা অ্যাম্পিয়ারের বদ্ধপতির সূত্র আছে যে B.dl সমান সমান μ0 n I। ঠিক আছে, এই আই এর জায়গায় এন আই ইউজ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো কেন ইউজ করবে? কারণ আধানের পরিমাণ বেড়ে যাবে, আধানের পরিমাণ বেড়ে গেলে ওটা পাক সংখ্যার সঙ্গে নির্ভর করে। পাক সংখ্যা মানে কি তুমি ভালো করে বোঝো না, ওই ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে একটা পজিশনে। ঠিক আছে শিবু? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর আর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো। দেখো, আহ, আমি বুঝতে পারছি ইলেকট্রোম্যাগনেটিক মানে এর যে বিভিন্ন ধরনের প্রবলেম আছে না, তোমরা একটু বিভিন্ন রকমের বই থেকে খুঁজে দেখো। তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ, যত বেশি প্রবলেম করবে তত বুঝতে পারবে কিরকম ধরনের, আর লুপ ধরনের বিভিন্ন রকমের জিনিস পরীক্ষায় দেয়। আমি একটা দুটো করলে একটা দুটো করালেই তোমরা বুঝতে পারবে। পরের দিন অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র শুরু করবো। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে।